নমস্কার, আপনাদের সকলকে এই প্রোগ্রামে স্বাগত জানাই। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এই প্রোগ্রামে যোগদান করার জন্য, এই প্রোগ্রামটি দেখার জন্য। এই প্রোগ্রামটি মূলত যে বিষয়টির উপরে নির্ভর করে আছে সেটি হচ্ছে বিভিন্ন কবি লেখকদের লেখা বিভিন্ন কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক এইসবকে কেন্দ্র করে আলোচনা। এই আলোচনাটি তখনই সার্থক হবে যখন দর্শক এবং শ্রোতাদের কাছে, অবশ্যই মূলত সাহিত্যপ্রেমী পাঠক তথা দর্শকদের হৃদয়ে যখন এই আলোচনাগুলো প্রবেশ করবে, তখন যদি তাদের কাছে ভালো লাগা যায়, তাদের হৃদয় দিয়ে যদি তারা বুঝতে পারে এবং কোথাও যদি তারা একটুও সন্তুষ্টি পায়, তাহলে এই প্রোগ্রামের সার্থকতা। যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে কবির কবিতা নিয়ে আলোচনা করব, তার নাম এখনই আমি বলছি না। তার নাম এবং তার সম্পর্কে যাবতীয় কথাগুলো আমরা জেনে নিব কবি জয় গোস্বামীর মুখ দিয়ে। কবি জয় গোস্বামী সেই কবি সম্পর্কে কি বলেছেন তার লেখা থেকে আমরা পড়ে নেব। তার আগে বলি, আজকের যে আলোচনাটি এরকমই একজন কবির লেখা কবিতা, যার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন আমাদের প্রবীণ লেখক তথা আমার অন্ততপক্ষে এবং আমাদের অনেকেরই বাংলা সাহিত্যে যারা সচরাচর বিচরণ করেন সেই রকম পাঠকদের কাছে খুবই প্রিয় একজন কবি জয় গোস্বামী। জয় গোস্বামীর গোসাই বাগান একটি আলোচনার বই, বিভিন্ন কবিদের কবিতা নিয়ে আলোচনা করেছেন তিনি। সেইখানে এই কবির সম্পর্কে, কবির কবিতা নিয়ে তিনি অনেক আলোচনা করেছেন। তো সেই রকমই একটি জায়গা থেকে আমি আলোচনাটা করব এবং ধরার চেষ্টা করব জয় গোস্বামী যেভাবে এগিয়েছেন আলোচনাটিকে, সেইভাবেই আমি খানিকটা নিয়ে যাব এবং খানিকটা নিজের উপলব্ধি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কবিতাটির নাম আমার মেয়েরা। এখানে যে মেয়েটির কথা বলা হচ্ছে, কি অদ্ভুতভাবে আপনারা দেখতে পাবেন, এই মেয়েটিকে কিন্তু কোনো বিড়াল ছানার সাথে তুলনা করা হচ্ছে না, কোনো পাখির সাথে তুলনা করা হচ্ছে না, কিন্তু কোনো একটি পাখিকে দেখে মেয়ে রূপে কল্পনা করা হচ্ছে। কি অদ্ভুত অসাধারণ কবিতা, তার প্রথম লাইনেই আমরা পরিচয় পেয়ে যাব। প্রথম লাইনেই বলা হচ্ছে কবিতাটিতে, আমার মেয়ে কালো, বেশ কালো, মাথায় উঁচু ঝুঁটি। আসি, এই কবিতাটার শুরুটা এইরকম হচ্ছে যেন একজন কালো মেয়ের মা অন্য কোনো একজন মেয়ের মাকে বলছে যে আমার মেয়ে ভীষণ কালো, বরং খুবই কালো, আবার তার উপরে তার মাথায় একটা উঁচু করে ঝুঁটি বাঁধা, অর্থাৎ তিনি নিজে বিষাদগ্রস্ত সেই মেয়েকে নিয়ে। কিন্তু এরপরেই তিনি আবার কি বলছেন, যেখানে এর পরের লাইনটিতে গেলেই আমরা দেখতে পাবো এই কবির যে প্রতিভা শক্তি, তার পরিচয় কিন্তু আমরা পেয়ে যাব। দ্বিতীয় লাইনে তিনি বলছেন, ভোরবেলা ছাদে কাপড় শুকোবার তারে বসে দোল খেতে খেতে বলে আর্জেন্টিনায় মেঘ দেখতে গিয়েছিলাম। কি অদ্ভুত কথা! এই কেমন মেয়ে যে ভোরবেলা আসে ছাদে, আর যেখানে কাপড় শুকোনো হয় সেই তারে বসে সে দোল খেতে খেতে বলে যে আমি এইমাত্র আর্জেন্টিনার মেঘ দেখে আসছি। আর তারপরে সে বলে, ভয়ঙ্কর বৃষ্টি এলো, ঘর খুঁজে পেলাম না, তাই ফিরছি। এমন একটা কথা কে বলতে পারে? এই কথা আসলে কোনো সাধারণ মানুষের মেয়ে বলছে না, বা কোনো সাধারণ মেয়ে বলছে না, এই কথা বলছে একটা পাখি। যে পাখিটা কালো রঙের, যার মাথায় উঁচু করে ঝুঁটি বাঁধা, সে প্রতিদিন ভোরবেলা আসে আর বাড়ির ছাদে এসে যে তারটাতে কাপড় শুকোনো হয় সেই তারে বসে দোল খায়, আর দোল খেতে খেতে বলে যে আমি এইমাত্র আর্জেন্টিনার মেঘ দেখে আসলাম, আর্জেন্টিনার আকাশ দেখে আসলাম। আর তারপর সে বলে যে বাইরে ভীষণ ঝড় বৃষ্টি হয়, আমি কোনো ঘর খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্যই এখানে এসেছি কেবলমাত্র কিছুক্ষণের জন্য। এই কথাটি শোনার পর কি মনে হয়, একজন পাখিকে মেয়ে হিসাবে দেখানো হচ্ছে নাকি একজন মেয়েকে পাখি হিসাবে? একটা পাখিকে মেয়ে হিসাবে দেখানো হচ্ছে। কিন্তু এর পরেই এই যে মহিলা যে এই পাখিটিকে মেয়ে হিসাবে দেখতে চেয়েছেন, সেই মহিলাটির উত্তর দিচ্ছে, বলছে, আমি বলি তোকে যে তেমন করে নাচ, গান, ছবি আঁকা, লেখাপড়া কিচ্ছু শেখাতে পারিনি খুকু, তাই মনের দুঃখে পাখি হয়ে গেলি। আয়, একটু শস্য দানা খা, একটু জল খা, এখানেই থেকে যা। আশ্চর্যের বিষয় হলো কি, যে এই যে পাখিটির কথা বলা হয়েছে, কবি যে একটি পাখির কথা বললেন, সেই পাখিটিকে প্রথমেই কিন্তু
চার দেওয়াল বা একটা ছোটোখাটো আকাশ বেঁধে দেননি। তিনি প্রথমেই বলে দিয়েছেন যে পাখিটা আর্জেন্টিনার মেঘ দেখে আসলো। অর্থাৎ এই পাখির বিচরণ হচ্ছে সর্বত্র, গতিবিধি কোথাও এক জায়গায় আটকে নাই। এবার সেই পাখিটিকে যদি কোনো মহিলা মেয়ে হিসেবে দেখে আর তারপরে যদি তাকে বলে যে তোকে পড়ালেখা শেখায়নি, সেই দুঃখে কি তুই বাড়ি ছেড়েছিস, তুই আকাশকে নিজের ঘর বলে বেছে নিয়েছিস, তখন আমাদের মধ্যে প্রশ্ন হয়, পাখি কি সত্যি মনের দুঃখে আকাশে যায়, নাকি আকাশই তার কাছে ঘর? এই প্রসঙ্গে কবি জয় গোস্বামী স্বয়ং নিজে কি বলছেন, এই কবির পরিচয় এবার আমরা পাবো, আর তার প্রতিভা সম্পর্কে কবি জয় গোস্বামীর মুখ থেকে আমরা সব জেনে নিব। কি বলছেন দেখো। এই কবিতাটি যিনি লিখেছেন দেবারতী মিত্র। সারা পৃথিবী জুড়ে নারীবাদী কবিতা লেখা হলেও তিনি নারীবাদী বলে পরিচিতা নন, কারণ তার কবিতা মেয়েদের দুঃখ দুর্দশার প্রতিকার করা উচিত এবং এক্ষুনি করা উচিত এই ধরনের কিছু উচ্চকিত ভাবে বলে না। বড় সুন্দর করে গোপনে তিনি তার কথা বলে যান, যেন আপন মনে বলছেন। এই মুহূর্তে যেমন তিনি বলে নিলেন, আসলে তো পাখিরা স্বাধীন, মানে মেয়েরা স্বাধীন। অন্তত ঘরে বন্দি করে রাখলেই বা ঘরে বন্দি থাকলেই মেয়েরা যে সবসময় পরাধীন তা নাও হতে পারে। নিজেদের চিন্তা ভাবনার জগৎ নিয়ে মেয়েরা চাইলেই অন্যত্র বিচরণ করতে পারে। মেয়েরা কোনোদিনই পরাধীন ছিলেন না। আমরা সাধারণত নারীবাদী কবিতা হিসেবে যেরকম দেখি বা যেরকম ভাবনা চিন্তা আমাদের আসে যে নারীকে একটি স্বাধীনতার পরিসর দিতে হবে, তাদেরকে স্বতন্ত্র ভাবনা চিন্তার প্রয়াস দিতে হবে, তাদেরকে একটা জগৎ আলাদাভাবে ছেড়ে দিতে হবে, সেই রকম কিন্তু বিষয়টা না। আসলে বিষয়টা হচ্ছে কী রকম, যে দেবারতী মিত্র বলতে চাইছেন কোনো নারী আসলে পরাধীন নয়, তাদের সবসময় কিন্তু স্বতন্ত্রতা রয়েছে। তারা চাইলে নিজেদেরকে স্বাধীন ভাবতে পারে, তারা চাইলে স্বাধীনভাবে নিজেদের কর্মজীবনে নিজেদের প্রচেষ্টা প্রয়াস করে যেতে পারে, তাতে কোনো সমস্যা নয়। একটি পাখি যেমন সে কেবল মনের দুঃখ নিয়ে আকাশে ছুটে যায়, এটা মানুষের ভুল ধারণা। পাখি হচ্ছে এতটাই স্বাধীন, সে চাইলেই মাটিতে নামতে পারে, সে চাইলেই আকাশে ছুটে যেতে পারে। কিন্তু বিষয় হচ্ছে কঠিন সংগ্রাম কিন্তু তাকে করে যেতেই হবে, সেটা নারী হোক আর পাখি। কিন্তু এখন প্রশ্ন হলো, কাকে এই সংগ্রাম করতে হবে? কাকে? পাখিকে। পাখিটি কে? আমার মেয়ে। মেয়েটি কে? মেয়েটি একটি পাখি। এবং এই একটি পাখি প্রসঙ্গ আসতে গেলেই বলতে হবে, আমার কি কখনো মেয়ে পাখি হতে পারে? কোনো মানুষের মেয়ে কি পাখি হতে পারে? পারে। কারণ এখানে পাখি বলতে কোনো একটি প্রজাতি বা বিশেষ কোনো প্রজাতির পাখিকে বোঝাচ্ছে না। পাখি বলতে এখানে সমস্ত প্রকার সার্বজনীন পাখিদেরকে বোঝানো হচ্ছে, যে পাখিগুলোকে মেয়ে হিসেবে কল্পনা করা হচ্ছে। এবং তাদেরকে মেয়ে হিসেবে কল্পনা করার সাথে সাথে যেন কবি সমস্ত রকম ভালোবাসা আর স্নেহ উগরে দিয়েছেন সেই পাখিগুলোর উপরে, যার কারণে তিনি বলতে পেরেছেন এই পাখিটা বা এই পাখিগুলো সবই হচ্ছে তার মেয়ে। এরপরে কিন্তু মেয়ে হিসেবে দেখানোর পরেই তিনি ছবি এঁকেছেন যে মেয়েটা আসলে সাধারণ মেয়ে নয়, মেয়েটা হচ্ছে পাখি। এবং পাখিকে পরিচয় দেওয়ার পরেই কিন্তু এই পাখিকে তিনি বিচরণ করার জন্য শুধুমাত্র আকাশ দেননি, বরং গোটা পৃথিবীর আকাশ ছেড়ে দিয়েছেন। তাই জন্য পাখিটা সহজভাবে বলতে পারছে আর্জেন্টিনার মেঘ দেখে সে ফিরল। এরপরেই মায়ের হৃদয় তো চাইবেই তার সন্তান তার কাছে থাকুক, শান্তিতে থাকুক, ভালো থাকুক। কিন্তু এই পাখিটি কি বলছে দেখুন, বলছে আমাকে কি রাখতে পারবে চিরকাল? এই বলে সকাল অন্ধকার করে বাতাসে ভর ফুরুত উড়ে যায় মেয়ে, ঝড় বাজ বিদ্যুৎ তার দেয়াল জানালা দরজা। কি অদ্ভুতভাবে কথাটি বলল, ভেবে দেখুন। বলা হচ্ছে মেয়ে হঠাৎ করে তার মাকে বলল যে আমাকে কি চাইলেই তুমি বেঁধে রাখতে পারবে সংসারে, কারণ আমি যে কোনো সময় আকাশে উড়ে যেতে পারি। এবং এই কথা বলা মাত্রই সকালটাকে যেন অন্ধকার করে দিয়ে, অর্থাৎ সংসারকে একটা অনুপস্থিতি দান করে দিয়ে সেই পাখি ডানা মেলল, সে আকাশে ছুটে গেল। এবং ছুটতে ছুটতেও সে বলছে যে এই ঘর আসলে আমার ঘর নয়, এই ঘর হচ্ছে, আমার ঘর হলো ঝড় বাজ আর বিদ্যুতের মধ্যে। ঝড় বাজ আর বিদ্যুৎ হলো ক্রমশ দেয়াল জানলা আর দরজা। অদ্ভুত কথা। পাখি হোক আর নারী, প্রত্যেকেরই কিন্তু একটা ঘর চাই। কিন্তু নারীরা তো ক্রমশই তাদের ঘরকে দেখতে পেয়েছে ঘরে এবং বাইরে, অর্থাৎ তাদের ঘর যেন কোথাও এক জায়গায় আটকে নয়, ক্রমশ সেটা অপসারিত হচ্ছে অন্য একটি ঘরের মধ্যে।
অর্থাৎ ঝড় বজ্র বিদ্যুৎকে মাথায় নিয়েই তাদেরকে চলতে হচ্ছে। এখানে এই নারী ক্রমশ সম্পূর্ণ পাখিতে পরিণত হচ্ছে, রূপান্তরিত হচ্ছে, এবং পাখিটি বলছে আমার এই বজ্র বিদ্যুতে ভরা সম্পূর্ণ আকাশই হচ্ছে ঘর, চলমান ঘর। এই ঘরের মধ্যে আমাকে দিব্যি উড়ে যেতে হয় সারাটা জীবন ধরে, তাই আমাকে আলাদা কোনো চার দেওয়ালের মধ্যে আটকে রাখা সম্ভব নয়। কিন্তু মায়ের মন কি বলছে, যে এবার সে থিতু হোক, অর্থাৎ এবার সে ঘরমুখী হোক, এবার তার চার দেওয়াল প্রয়োজন, মাথার উপরে একটা সুন্দর ছাদ প্রয়োজন, পায়ের নিচে একটা শক্ত মাটি প্রয়োজন। এটা মায়ের হৃদয় বলছে। কিন্তু বাস্তবে মায়ের হৃদয় যা বলে, বাস্তবতা কি তাই? বাস্তবে কি তাই হচ্ছে পায়ের নিচের মাটি যেটাকে মা দেখতে চাইছেন, নাকি সেটা বাস্তবে হচ্ছে পরাধীনতার বেরি বা শৃঙ্খল? দেখা যাক কি বলা যাচ্ছে কবিতায় কবি বলছেন, কিন্তু মাটিতে নামতে গেলেই মুশকিল, এসকালেটরের মতোই পৃথিবী সরে সরে যাচ্ছে। কোথায় বসবে ও, কোথায় একটা ঘর খুঁজে দেব ওকে? এরপরে মায়ের চিন্তা, যে ক্রমশ পৃথিবীর মাটির কাছাকাছি আসতে গেলেই মায়ার বন্ধনে আটকে যাবে এই পাখিটা, তার এই মেয়েটি। এবং মেয়েটি যতই মাটির কাছাকাছি আসবে, সে অনুভব করবে এসকালেটরের মতো যেভাবে পৃথিবী ক্রমশ সরে সরে যাচ্ছে, সেইখানে অল্প সময়ের মধ্যেই হাঁপিয়ে উঠবে মেয়ে। আর তারপরেই সে বিভিন্ন বন্ধনে, কর্তব্যের বন্ধনে আটকে গিয়ে সরাসরিভাবে নিজের স্বাধীনতার হারিয়ে যেতে দেখবে। এতে তার জীবন কিভাবে এগিয়ে যাবে এই বিষয়ে কিন্তু চিন্তিত হচ্ছে তার মা। কিন্তু তার চেয়ে বেশি চিন্তিত আছে পাখিটি, বলে পাখিটি উড়ে গেছে এতক্ষণে। কিন্তু সেই পাখিটিকে নিয়ে তার মায়ের যে স্নেহভরা আবেগ, যে হতাশা, মেয়েকে একটা স্থায়িত্ব দেবে বলে যে দুশ্চিন্তা, এটি কিন্তু কোনো একক মায়ের কথা নয়। এইখানে কবিতাটা কিন্তু একটি ছোট কবিতা হয়েও বিশাল একটা কবিতার আকার ধারণ করেছে। এইখানে একটা পাখি কেবলমাত্র যেমন একটা পাখি হয়ে থাকেনি, সে সমস্ত প্রকার পাখি, মূলত পাখি গোষ্ঠীর একটি প্রতীক হয়ে উঠেছে। তেমন এই নারী যে পাখিটিকে মেয়ে বলেছে, সেই নারীটি কিন্তু সাধারণ কোনো নারী নয়। এই পৃথিবীর সমস্ত মেয়ের, সমস্ত মায়ের কথা বলে দিচ্ছেন। সমস্ত মেয়ের প্রতি তার মায়েদের যে আবেগ, সমস্ত মেয়েকেই একটা সুন্দর ঘরে ঠাঁই করে দেওয়ার যে দুশ্চিন্তা, যে আবেগ, স্নেহভরা আবেগ, সেই সব কিছু এখানে ফুটে উঠেছে, তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং এই মেয়েকে একটি উপযুক্ত ঘর দেওয়ার জন্য আগ্রহ এবং আবেগ চিরকালীন সমস্ত মায়েদের মনের মধ্যে থাকে, তাতে কোনো অস্বাভাবিকত্ব আমরা খুঁজে পাই না। তো এই বিষয়ে সেই নারী, সেই মা খুবই দুশ্চিন্তা নিয়ে ভাবছেন। এমন সময় দেখা যাচ্ছে কবিতাটি একটি আরও অসাধারণ জায়গাতে পৌঁছচ্ছে। কবিতার শেষ স্তবক, কবিতায় বলা হচ্ছে, ভাবছি তো ভাবছি, এমন সময় একদিন আকাশ থেকে ঝলক ঝলক হাওয়া এসে বলে গেল, ভেবো না, অত ভেবো না মা। কি অদ্ভুত রকমের সুন্দর! এতক্ষণ আমরা যে নারীটিকে পেয়েছিলাম, সেই নারীটির একটি সন্তান ছিল, সে হচ্ছে একটা পাখি। এবার আমরা ওই নারীটিকে দেখছি আরও একজনের জননী, তার আরও এক সন্তান, সেই সন্তানটির নাম বাতাস। কি অদ্ভুত কথা! পাখিরা ঝাঁকে ঝাঁকে বাতাসের মধ্যে গা ফেলে, আকাশের মধ্যে দিয়ে উড়ে যায়, এতদূর ঠিক আছে। কিন্তু বাতাসও যে ঝাঁকে ঝাঁকে আকাশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তার ছবি এবার আমরা পেলাম। সেই বাতাস উড়তে উড়তে চিন্তিত মায়ের কাছে এসে তাকে জানায় যে, তুমি চিন্তা কেন করছো? আমি আছি তো, আমরা আছি তো। এবং সঙ্গে সঙ্গে সেই বাতাসটি হয়ে ওঠে সেই নারীর সন্তান। কিভাবে সেই সন্তান হয়ে উঠল? ওই যে একটা লাইন বলল, লাইনটিতে বলছে, ভেবো না, অত ভেবো না মা। এই যে মা বলার সাথে সাথেই সে নারীর কিন্তু বাতাসও সন্তান হয়ে উঠল। কি অদ্ভুত সুন্দর এই অংশটি! বাতাস কি বলছে? আমি, আমরা, তোমার মেয়েরা দেশে দেশে বয়ে যাব, গাছ, শব্দ আর প্রাণ আমাদের ছাড়া জন্মাতেই পারবে না। কি অদ্ভুত! এখানে আমরা কারা? আমরা হচ্ছি আকাশ ভরা পাখিরা, আমরা হচ্ছি ভুবন ভরা বাতাসেরা। আমরা কি করব? দেশে দেশে বয়ে যাব, মেঘের মধ্যে মধ্যে বয়ে যাব, ছুটে যাব। ঠিক আছে, বাতাস না হয় বইতে পারে, কিন্তু পাখিও কি বয়? এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো পাখিরা বয়, পাখিরা বয়ে যায়, চিরকালীনভাবে তারা উড়ে যায়, আকাশের গায়ে গায়ে তারা উঠতে থাকে। এবং এই দৃশ্যটির কাছে এসে আমরা হঠাৎ করে থেমে যেতে পারি, কারণ এই জায়গাটিতে কবিতাটির সবচেয়ে আকর্ষণীয় সৌন্দর্য তৈরি করেছেন কবি। কারণ
এইখানে যখন প্রশ্ন আসবে যে এই কবিতাটিকে সম্পূর্ণ করা গেল কোন মাধ্যমে বা কোন সমাপ্তি দিয়ে, তাহলে একটি উত্তর কিন্তু লুকিয়ে আছে। পরিবেশকে বাঁচানোর সংকেত দিয়েই কিন্তু এই কবিতাটি শেষ হচ্ছে। যে মুহূর্তে কবিতাটির শেষ 4 লাইন আবারও পড়ছি, আমি আমরা তোমার মেয়েরা দেশে দেশে বয়ে যাব, গাছ শব্দ আর প্রাণ আমাদের ছাড়া জন্মাতেই পারবে না। তখন প্রশ্ন হয়, এই জননীটি কে? কার সন্তান এই পাখিগুলো? কার সন্তান এই বাতাস? সঙ্গে সঙ্গে আমাদের মনে হয় সেই নারী যার ছাদের মধ্যে ভোরবেলা কাপড় শুকানোর দড়িতে এসে বসে দোল খায় একটি পাখি, আর সেই পাখিকে দেখে একটি নারী হঠাৎ করে বলে ওঠে, তুমি আমার মেয়ে। বাতাস তাকে এসে জানান দেয় সে তার সন্তান, এবং তার সন্তানেরাই চিরকাল এইভাবে পৃথিবীর মধ্যে বয়ে যাবে, এবং তারাই তো সৃষ্টি করবে গাছ, তারাই তো প্রাণের সৃষ্টি করবে। আর আমরা জানি সব নারীই হচ্ছে সৃষ্টির শক্তি রাখে। তাই এই ক্ষেত্রে যে নারী সকল কিছুকে, সমস্ত অংশগুলোকে বা সমস্ত উপাদানগুলোকে তথা পাখি বাতাস এই সব কিছুকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছে, সেই নারী আসলে কোনো বাস্তবের নারী নয়, সে হচ্ছে প্রকৃতি জননী। আমরা তো জানি যে নারী লালন করে, জন্ম দেয়, পাশাপাশি লালন করে। তো ভূমি, বসুন্ধরা, প্রকৃতি এগুলো তো আমাদের সকলকে লালন করছে। এখানে সেই নারী যাকে আমরা প্রথম থেকে দেখে এসেছি সাধারণ একজন মানুষের মতো করে, লাস্টে এসে দেখছি বা শেষে এসে দেখছি যে ইনি কোনো সাধারণ নারী নন, ইনি হচ্ছেন প্রকৃতি জননী। এইভাবে অসাধারণ একটা জায়গা থেকে শুরু করে কবিতাকে কোথায় থেকে কোথায় নিয়ে গিয়ে ফেলে দিলেন কবি। শুরু হয়েছিল একটা মাত্র ছোট্ট পাখিকে কেন্দ্র করে, যে পাখিটি ছাদের উপরে এসে প্রতিদিন কাপড় শোকানো দড়িতে এসে বসে দোল খায়, আর সেই ছবিটিকে নিয়ে গিয়ে একেবারে কোথায় কোথায় পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসলেন পাঠককে। এইখানেই তো একজন কবির সার্থকতা, এইখানেই তো একজন কবির সৌন্দর্য প্রিয়তার পরিচয় আমরা পাই। এই ক্ষেত্রে দেবারতী মিত্র আমাদের পাঠকের হৃদয়ে যেভাবে এই কবিতাটির মধ্যে দিয়ে প্রবেশ করলেন, কবি জয় গোস্বামী মূলত তার এই কবিতাটিকে ব্যাখ্যা করে আলোচনা করে মূলত তাকেই শুধু সম্মান দেননি, আমাদের প্রত্যেক পাঠককেও যেন একটা অসাধারণ আনন্দ দিয়েছেন। এইখানে কবিতাটির সার্থকতা, এইখানে আমাদের সার্থকতা, এখানে বিশেষ করে আমার সার্থকতা যে এইরকম একটা অসাধারণ কবিতা আমি পড়েছি এবং আপনাদের সামনে তোলার আমি সাহস করে উঠতে পেরেছি। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আগামীতে দেখা হবে আবার কোনো এক নতুন কবির নতুন কোনো কবিতাকে কেন্দ্র করে। আমার মেয়েরা, আমার মেয়ে কালো, বেশ কালো, মাথায় উঁচু ঝুঁটি, ভোরবেলা ছাদে কাপড় শুকোবার তারে বসে দোল খেতে খেতে বলে, আর্জেন্টিনায় মেঘ দেখতে গিয়েছিলাম, ভয়ঙ্কর বৃষ্টি এলো, ঘর খুঁজে পেলাম না, তাই ফিরছি। আমি বলি, তোকে যে তেমন করে নাচ গান ছবি আঁকা লেখাপড়া কিচ্ছু শেখাতে পারিনি খুকু, তাই মনের দুঃখে পাখি হয়ে গেলি। আয় একটু শস্য দানা খা, একটু জল খা, এখানেই থেকে যা। আমাকে কি রাখতে পারবে চিরকাল? এই বলে সকাল অন্ধকার করে, বাতাসে ভর, ফুরুত উড়ে যায় মেয়ে। ঝড় বাজ বিদ্যুৎ তার দেয়াল জানালা দরজা, কিন্তু মাটিতে নামতে গেলেই মুশকিল। এসকালেটরের মতোই পৃথিবী সরে সরে যাচ্ছে। কোথায় বসবে ও? কোথায় একটা ঘর খুঁজে দেব ওকে? ভাবছি তো ভাবছি, এমন সময় একদিন আকাশ থেকে ঝলক ঝলক হাওয়া এসে বলে গেল, ভেবো না, অত ভেবো না মা, আমরা তোমার মেয়েরা দেশে দেশে বয়ে যাব, গাছ শব্দ আর প্রাণ আমাদের ছাড়া জন্মাতেই পারবে না।